আসন পুনর্বিন্যাসের দাবিতে রণক্ষেত্র ফরিদপুর, ভাঙা থানা উপজেলা কমপ্লেক্স ভাঙচুর, আগুন, বাগেরহাটে হরতাল। পিআর সনদ সহ বিভিন্ন দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। ঢাকায় সমাবেশ 18 সেপ্টেম্বর, দাবি আদায় না হলে রাজপথে থাকার হুঁশিয়ারি। অর্জিত শক্তির সাথে আতাত ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। ম্যান্ডেট ছাড়া কর্মসূচি দিলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র, বিএনপি নেতাদের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার প্রত্যয়। এবং একই পদে 24 লাখ টাকা বেতনের ফারাক। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় প্রকৌশলীদের সুবিধা দেওয়ার অভিযোগ, অনুসন্ধানে দুদক। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন, আমি গালিব ইবনে রিয়াজ। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে উত্তাল ফরিদপুরের ভাঙা। প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করেই মহাসড়কে অবস্থান নেন স্থানীয়রা। দাবি আদায়ে আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ, স্লোগান। ভাঙচুর করা হয় ভাঙা থানা, উপজেলা কমপ্লেক্স ও নির্বাচন অফিস। আগুন দেওয়া হয় পুলিশের গাড়ি ও মোটরসাইকেলেও। এতে আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মীও। এদিকে দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাগেরহাটে আগামী 2 দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা। বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। থানা, উপজেলা কমপ্লেক্স আর নির্বাচন অফিসে চালানো হয় ধ্বংসযজ্ঞ। থানা কমপ্লেক্সে ঢুকে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়া হয় পুলিশের গাড়ি আর মোটরসাইকেলে। গুড়িয়ে দেয়া হয় টেবিল, চেয়ার সহ বিভিন্ন সরঞ্জাম। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে নির্বাচন কমিশনের অফিসে, পরে আগুন জ্বালিয়ে দেয়া হয় সেখানেও। আগুন নেভাতে ফায়ার সার্ভিস আসলেও হামলাকারীদের বাধার মুখে ফিরে যেতে হয় তাদের। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে ভাঙা মহাসড়কের আশপাশে অবস্থান নেন আলগি ও হামিরদি ইউনিয়নের বাসিন্দারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে মহাসড়কের দখল নেয় উত্তেজিত জনতা। বৈদ্যুতিক খুঁটি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়কে অবরোধ করে রাখেন তারা। জলকামান ও সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে দফায় দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ভাঙা থানা, উপজেলা কমপ্লেক্স ও নির্বাচন অফিস। এ সময় আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। প্রথম ফরিদপুরের আন্দোলন, এটা আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া আছে মাইনা না নেবে। অচল করে ছাড়বে ইনশাআল্লাহ। দক্ষিণবঙ্গে 21টি জেলা 6 দিন যাবত আমাদের এই আন্দোলন চলতেছে। এই আন্দোলন যতদিন না মানবে আমাদের আন্দোলন চলতে যাবে। এদিকে দুর্গাপূজা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডাকা আগামী 2 দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বাগেরহাটে। এর আগে দিনব্যাপী ঢিলেঢালাভাবে পালন করা হয় হরতাল। শামীমা রহমান শাম্মী, এখন। পিআর এবং জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস। 18 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগ ও জেলায় এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিকে আগামী নির্বাচনে এক বক্সে ভোট আনার ব্যাপারে ইসলামী দলগুলো অনেকটাই কাছাকাছি জায়গায় পৌঁছেছে বলে জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বাকিটা জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় কাজ শুরু করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ে যে ঐক্য তৈরি হয়েছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়তে থাকে বিএনপি ও তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সাথে। সংস্কার কমিশন কিংবা পরবর্তী জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর বিভাজনগুলো আরও স্পষ্ট হয়।
বাস্তবতা হলো জুলাই সনদের বাস্তবায়ন, সনদের ভিত্তি, সংসদের পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দল দুটো। দূরত্বের রাগঢাকহীন অবস্থার চূড়ান্ত প্রতিফলন দেখা যায় রাজধানীর মগবাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে। সরকার জনগণের দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মনে করে জামায়াত, আর তাই ৫ দফা দাবি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেয় দলটি। জুলাই সনদের ভিত্তি ও উভয় কক্ষে পিআর বাস্তবায়নের পরেই নির্বাচন হতে হবে বলে ঘোষণা দেয় দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যদিকে প্রায় একই ধরনের দাবি নিয়ে 3টি ইসলামিক দলের সংবাদ সম্মেলনের ঘটনাকে যুগপৎ আন্দোলনের অংশ নয় বলেও দাবি করেন তিনি। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিআর চায়। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এদিকে রাজধানীর পুরানা পল্টনেও 5 দফা দাবিতে কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার প্রক্রিয়া কাছাকাছি চলে আসার কথা জানায় দলটির আমির। 2 নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3 সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4 গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5 বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই সময়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও পিআরের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় বিষয়গুলো আমরা 50% করে ফেলেছি ইতিমধ্যে, এবং তারা আশা করছেন 90% তারা করতে পারবেন, ডিসেম্বরের মধ্যে করতে পারবেন তারা। এই জন্য আমরা মনে করি যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো জুলাই রাখার প্রয়োজন নাই, এটাও উদ্যোগ নিতে হবে, কারণ এর আগেও কিন্তু রাখা দরকার। আমাদের পোস্টের পরে গভর্নমেন্ট আসার আগেই যে একটা সাথে গভর্নমেন্ট হয়েছিল সায়েম সরকার, তখন এটাকে ডিক্লারেশনের মাধ্যমে তারা এটা সংবিধানের দিয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই দাবিগুলো মেনে জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করছে দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পরাজিত শক্তির সাথে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গলজনক হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। এছাড়া আওয়ামী লীগ আর ভারত মিলে অন্তর্বর্তী সরকারকে অশান্তিতে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আসন্ন নির্বাচনে জামায়াত সহ ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে কিনা সেটি পুরোপুরি স্পষ্ট না হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনে তারা যে জোটবদ্ধ সেটি স্পষ্ট। অন্তত সাম্প্রতিক সময়ে দলগুলোর ঘোষিত কর্মসূচি তাই বলে। যদিও বিএনপি এটিকে দেখছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্রকারীরা কাছাকাছি অবস্থান করছে। নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার। আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। তারা এখনো এখান থেকে 500 ফুট দূরে অবস্থান করছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরও কণ্ঠে একই সুর। বারিধারায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতাকে দেখতে গিয়ে বলেন, পিআর পদ্ধতি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। পরাজিত শক্তির সাথে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না বলেও সতর্ক করেন তিনি। তারা বলছেন যে পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে,
তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত কি? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাযুক্ত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে সময় যত বিলম্ব হবে দেশ তত বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেন আমির খসরু। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে 2008 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের সঙ্গে ভারতের প্রণব মুখার্জির সমঝোতা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এমন কথাই বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এদিকে চিফ প্রসিকিউটর জানান, আর 2-1 জনের সাক্ষ্য নিলেই শেষ হবে মানবতা বিরোধী অপরাধের মামলার শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। বিস্তারিত প্রতিবেদনে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সোমবার সকালে ট্রাইব্যুনালে আসেন আওয়ামী লীগ আমলে নির্যাতিত হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য প্রদানের শুরুতেই সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, ভবিষ্যতে তার এই সাক্ষ্য হবে অকাট্য দলিল। বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী বানাতে 2008 সালের নির্বাচনের 10 মাস আগে ফেব্রুয়ারিতে তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান মঈন আহমেদের সাথে চুক্তি হয়েছিল ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগ আমলে গুম, খুন, ভিন্ন মত দমনে নির্যাতন, পরপর 3টি অবৈধ নির্বাচনের তথ্য। বিডিআর হত্যাকাণ্ডে শেখ ফজলেনুর তাপস সরাসরি জড়িত থাকলেও কোনো বিচার হয়নি, এমন সাক্ষ্য দেন তিনি। 2013 সালে শাপলা চত্বরের গণহত্যার পুরস্কার হিসেবে বেনজির আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল ও আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান বানানো হয়েছিল বলে জানান মাহমুদুর রহমান। একটা মিটিং হয়েছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে। আমি কোনো ব্যক্তিগত গ্রিভান্স নিয়ে আমি আসি নাই এখানে। আমি কিন্তু এসছি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসের গবেষক হিসেবে আমি এখানে এসেছি। আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এসেছি আইসিটিকে সহায়তা করবার জন্য। বিগত সময়ে আদালতের বিচারকরা ছিলেন শেখ হাসিনার কৃতদাসের মতো। 71-এর যুদ্ধাপরাধী অপরাধের বিচার রায় নির্ধারণ করা হয়েছিল পরিকল্পিতভাবে। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন 46 জন। দ্রুতই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিক সত্যতা মেলায় সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে সংস্থাটি। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। বাংলাদেশি প্রকৌশলী পান 1 লাখ আর একই পদে ভারতীয় প্রকৌশলীর বেতন 25 লাখ টাকা, এমন অভিযোগ এনে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এছাড়া উচ্চপদে ভারতীয়দের আধিপত্য ও বিশেষ ধর্মের অনুসারীদের সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। শুনানিতে সম্প্রতি আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এরপরই গত জুনে বাগেরহাট অফিসের দুদকের অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা মেলে। দেখা যায় নীতিমালা থাকলেও বাড়তি সুবিধা পাচ্ছেন ভারতীয় কর্মকর্তারা। এছাড়া বিদেশি দেশি কর্মকর্তা অনুপাতের নিয়মও মানা হচ্ছে না। এসব ঘটনায় চুক্তি থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা। এদিন প্রায় 113 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশি পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক 35% থেকে কমিয়ে 20% করার পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠকে দুই দেশের বাণিজ্য ভারসাম্য কমানোর কৌশল এবং বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং সয়াবিনের মতো কৃষি পণ্য আমদানি বাড়ানোর আগ্রহ নিয়েও আলোচনা করা হয়। এছাড়া জ্বালানি সহযোগিতা বাড়ানো, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা করা হয়। প্রফেসর ডক্টর ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত। মানবিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। 5টি ক্যাটাগরিতে এবার 12 জনকে ইউথ ভলেন্টিয়ারের অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 5 ক্যাটাগরিতে 12 জনকে ইউথ ভলেন্টিয়ার্স অ্যাওয়ার্ড 2025 দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা 24-এর গণ অভ্যুত্থানে তরুণ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, তরুণরা যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে জানিয়ে তাদের মানবিক রাষ্ট্র গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো।
তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। এর আগে অনুষ্ঠানের সভাপতি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা বলেন, সীমিত সম্পদ নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে তরুণরা। জানান, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের 12,877 জনকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। যুব কল্যাণ তহবিল আইন 2016 অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য 5টি ক্যাটাগরিতে এবার 12 জনকে ইয়ুথ ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা নগদ 1 লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সনদ পান। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদকের বিরুদ্ধে শাহাদাত অফরো, এখন ঢাকা। ফরিদপুর 4 চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা এবং ফরিদপুর 5 ভাঙ্গা উপজেলা সংসদীয় আসন পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের হয়েছে। হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চের অনুমতি নিয়ে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। রিটে বলা হয়, 1970 সাল থেকে ফরিদপুর 4 আসন চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে এবং ফরিদপুর 5 আসন ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ছিল, কিন্তু 2008 সালে রাজনৈতিক উদ্দেশ্যে 2টি আসন একত্রিত করে 3টি উপজেলা নিয়ে ফরিদপুর 4 আসন গঠন করা হয়, যা সংশ্লিষ্ট আইন ভঙ্গ করে করা হয়েছে। ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন পরিষদ অর্থাৎ আলগি এবং হামিরদি ইউনিয়ন পরিষদ দুটো কেটে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনের সংসদীয় আসনের সাথে সংযুক্ত করেছেন। এমন একটি পরিস্থিতিতে আজকের যে আবেদন রিট পিটিশনার, তারা মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে যে নির্বাচন কমিশন তার যে প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর 4 সংসদীয় আসন, যেটা চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়ে বহাল রেখেছেন, সেটি চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ তাদের এখানে রিট পিটিশনে আমরা নির্দেশনা চেয়েছি যে ফরিদপুর 4 চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত হবে, আর ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 5 সংসদীয় স্বতন্ত্র আসন গঠিত হবে। রাষ্ট্র নির্বাচনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। বৃষ্টিবিঘ্নিত দিনে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে প্রচারের গতি। এদিকে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারে উপাচার্য বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর, আর নির্বাচন কমিশনার জানিয়েছেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সচেষ্ট আছেন তারা। এদিকে হল সংসদে 42 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 35 বছরের অচলায়তন ভেঙে নতুন সাজে সেজে উঠেছে রাকসু ভবন। আসন্ন নির্বাচন ঘিরে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই এমন সাজ রব। তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। বৃষ্টি ভেজা সকালে শুরুতে প্রার্থীদের প্রচার কম থাকলেও বেলা বাড়বার সাথে সাথে তা বেড়েছে। 10টি প্যানেলের 274 জন প্রার্থীসহ সিনেট ও হল সংসদের প্রার্থীরাও ছুটছেন বিভিন্ন হল, ছাত্রাবাস, ডিপার্টমেন্ট ও আড্ডার স্থানগুলোই। ক্যাম্পাসের নানা সংকট সহ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ইস্তেহার তৈরি ও প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যেদিন থেকে তফসিল দিতে খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক নাই, এখন পর্যন্ত চেষ্টা করতেছি। আমাদের একটা ইনক্লুসিভ, সকল যে জায়গায় যোগ্য তাকে সেই জায়গায় রেখে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদের নির্যাতিত শিক্ষার্থীরা, নির্যাতিত ছাত্রনেতারা এবং যে জায়গায় যোগ্য আমাদের প্যানেলে নারী শিক্ষার্থী আছে, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সুপেয় পানির একটা সমস্যা রয়েছে, পানির হার্ডনেস অনেক বেশি। তো এই জায়গায় আমরা সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন, এছাড়াও আমাদের চিকিৎসা কেন্দ্র যেটি রয়েছে, এই চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসাটা যাতে সুন্দরভাবে নিশ্চিত করে। প্রথম বর্ষ থেকেই যেন আবাসিক হলে সিট নিশ্চিত করা হয় এবং যতদিন পর্যন্ত তারা সিট পাবে না ততদিন পর্যন্ত যেন তারা একটা আবাসিক ভাতা পায়। এদিন সকালে রাকসু নির্বাচন সফল করতে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিশদ আলোচনা হয় সেমিনারে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সচেষ্ট রয়েছেন তারা। আচরণবিধি মেনে চলার ব্যাপারে নজরদারি জোরদার করতে দ্রুতই গঠন করা হবে টিম। নির্বাচন কমিশন নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার নীতি কঠোরভাবে অনুসরণ করবে। আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব, আপনারা যেন শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধ অক্ষুণ্ণ রেখে নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণই এই নির্বাচনকে সফল করবে। এই সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, নির্বাচনে জয় পরাজয় যাই হোক, বিনয়ের সাথে তা মেনে নিতে হবে। ভোটে কোনো কারচুপি হবে না বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি। সুন্দর রাকসু হওয়াটা শুধু আমাদের একার প্রচেষ্টায় এটা সম্ভব হবে না, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহনশীলতা, পরমত সহিষ্ণুতা এবং নিয়ম কানুনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকেন, তাহলে আমি মনে করি যে অত্যন্ত চমৎকার একটা রাকসু নির্বাচন করাটা খুব বড় চ্যালেঞ্জ না। এদিকে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর হল সংসদে বিভিন্ন পদে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম নির্বাচন হয়। রাকিবুল হাসান, এখন রাজশাহী। এদিকে প্রায় 3 যুগ পর চাকসু নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনে চাকসু ভবনে ভিড় করেন প্রার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে মনোনয়ন নিতে চাকসু ভবনে ভিড় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে রীতিমতো উৎসবে পরিণত হয় ক্যাম্পাস। দল বেঁধে মনোনয়ন সংগ্রহ করেন তারা। রোববার শুরু হওয়া মনোনয়ন বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার পর্যন্ত চলবে জমা দেওয়ার কার্যক্রম। জমা দিচ্ছেন ডোপ টেস্টের রসিদও। কেন্দ্রীয় ছাত্র সংসদে 28 এবং হল সংসদে 14টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। মনোনয়ন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। আর 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। আবাসন, পরিবহন, ক্যান্টিন সুবিধা সহ নানান বিষয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন ছাত্র প্রতিনিধিরা। হল সংসদের তুলনায় কেন্দ্রীয় সংসদে নির্বাচন করতেই বেশি আগ্রহ তাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 636 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে 131 জন, চট্টগ্রাম বিভাগে 92 জন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাইরে 131 জন, ঢাকা উত্তর সিটিতে 105, ঢাকা দক্ষিণ সিটিতে 97, খুলনা বিভাগে 29, ময়মনসিংহে 6 জন, রাজশাহীতে 36, রংপুরে 7 ও সিলেটে 4 জন ভর্তি হয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকা আরও এক শিক্ষার্থী ছাড়পত্র পেয়েছেন। 14 বছরের রোহানের 40%ই পুড়ে গিয়েছিল। সোমবার দুপুরে পরিবারের সদস্যরা রোহানকে বাড়ি নিয়ে যান। এ সময় তার পরিবারের সদস্যরা দোয়া চান দেশবাসীর কাছে। আহত শিক্ষার্থী রোহান জানান, আগুনে পুড়ে দীর্ঘ পথ হাঁটতে থাকেন তিনি। আশপাশের মানুষের সাহায্য চাইলেও কেউ এগিয়ে না এসে ভিডিও করেন। অনেক পথ যাওয়ার পর একটা রিকশা নিয়ে একাই হাসপাতালে যান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্স অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রোহান এখন পুরোপুরিভাবে সুস্থ। বাকি ভর্তি রোগীদের মধ্যে 8 জন রোগী 2 সপ্তাহের মধ্যে বাড়ি যেতে পারবেন। বাকি 2 মেয়ে শিশু এখনও কিছুটা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। হোস্টেলের গ্রিল ধরে আমাদেরকে আর্মি নামাইছে। তারপর নামার পর আমি একা গোল চত্বর পর্যন্ত হেঁটে গেছি, কেউ ধরে নেই, হেল্প চাইছি, সবাই ভিডিও করতেছিল। ওইটা একটা একা রিক্সা নিয়ে তারপর বাংলাদেশ মেডিকেল গেলাম। 2 জন রোগী আমাদের এখনো, আমরা আশঙ্কাজনক বলবো না, কিন্তু তারা তুলনামূলক তাদের সুস্থতার হার এখনো কম। বাকি 1 জন যথেষ্ট ইমপ্রুভ করতেছে এবং তাদেরকে পর্যায়ক্রমিক হয়তো আমরা আগামী 2 সপ্তাহ বা আর একটু বেশি সময়ের মধ্যে আশা করি তাদেরকেও সুস্থভাবে বাড়িতে ফেরত পাঠাতে পারবো। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে উত্তরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় খুলে দেওয়া হয় তিস্তার ডালিয়া পয়েন্টের 44টি জলকপাট। সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে হঠাৎ বেড়ে যায় পানি। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
নদী তীরবর্তী এলাকায় মানুষের মাঝে বেড়েছে আতঙ্ক। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির উন্নতি হয়, তবে টানা বৃষ্টি ও উজানের ঢলে এখনও বন্যার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ৭২ ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার সহ উত্তরের আরও কয়েকটি নদ নদীর পানি বাড়তে পারে। এদিকে মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে রোববার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে। সকাল থেকেই রাজধানী জুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে দেখা যায় তীব্র যানজট আর জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী এবং শিক্ষার্থীরা। মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের পাশাপাশি উত্তরাঞ্চলে বৃষ্টিপাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও করা হয়। বিস্তারিত দেখুন আতিক মেজবা লগ্নর প্রতিবেদনে। আকাশে কালো মেঘের ঘনঘটা, আলো স্বল্পতায় রাস্তায় জ্বলছে ফুটপাথের ল্যাম্পপোস্ট। ভাদ্রের শেষে আকাশ ভুলেছে ঋতুচক্র, দিনভর ঝরছে বৃষ্টি। মৌসুমী বায়ু আর নিম্নচাপের প্রভাবে রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবারও অব্যাহত ছিল। সারাদিন থেমে থেমে চলে বৃষ্টি। সকালের দিকে কিছুটা বিরতি মিললেও দুপুরে ফের আকাশ ভেঙে প্রবল বর্ষণের কবলে পড়ে নগরবাসী। সিটি কর্পোরেশন এই বর্ষাকাল হলেও বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি শুরু করে, বিভিন্ন জায়গায় যানজট, প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। রাস্তা খোঁড়াখুড়ির কারণে রিক্সা সহ সবার চলাচলে এই বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে সবার কষ্ট হচ্ছে। কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিতে বাড়ে জনদুর্ভোগ। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। সেই সঙ্গে মরার উপর খাড়াঘা হিসেবে দেখা দেয় খাল খননের কাজে সৃষ্ট কাদা আর জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। রিক্সা ভাড়ার বাড়তি চাপে ক্ষোভ তাদের। আমাদের মতো স্টুডেন্ট এখন বাসায় ফিরবো, মনে করেন রিক্সা ভাড়া যেখানে 20 টাকা, সেখানে এখন 100 টাকা 80 টাকা রিক্সা ভাড়া চাচ্ছে। বাস অ্যাভেলেবেল না, যানজট সেই আসলেই ভোগান্তি। এখানে নর্মালি ভাড়া 40 টাকা, সেখানে আমার কাছ থেকে 100 টাকা চাইছে, যেটা আমার পক্ষে দেওয়া আসলে সম্ভব না। এবং বৃষ্টির দিনে এরা প্রতিনিয়ত এরকম করে। কোচিং থেকে স্কুল থেকে যখন আমরা ব্যাক আসি, তো ওই মোমেন্টে দেখা যায় রিক্সা ভাড়া বাড়ায় দিতেছে। আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। একটানা ভারী বর্ষণে ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানানো হয়। এছাড়াও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। আমরা গতকাল সকাল 9টা থেকে 72 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছি। এটা রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জন্য ভারী বর্ষণের সতর্কতা সংকেত বলবৎ রয়েছে এবং এই সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা দেখা যাচ্ছে, এটা আগামী 17 তারিখের পর থেকে অনেকটা কমে আসবে। তবে এই সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। এদিকে উত্তরাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলেও জানান তিনি। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। দেশের বাইরের খবর। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এতে বিলটি খারিজ না করা হলেও পরিবর্তন আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারায়। রায় বলা হয়, ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ 4 ও ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ 3 জন অমুসলিম থাকতে পারবে। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তির বিষয়ে জেলা প্রশাসকের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাও খর্ব করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ দেশটির মুসলিম নেতারা। আরও জানাচ্ছেন জোহানা ভুইয়া। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশটির ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণ নিতে চলতি বছরের শুরুতে লোকসভায় তড়িঘড়ি করে পাশ করে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল, যেখানে ওয়াকফ বোর্ডে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব ছাড়াও জেলা প্রশাসকের হাতে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে সংশোধনী আনা হয়। বিজেপির দাবি, মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও অপব্যবহার রুখতেই সরকারের এই উদ্যোগ। লোকসভায় পাশ হলে বিতর্কিত এই আইনের প্রতিবাদে ফুঁসে ওঠে ভারতের মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। দিল্লি, কলকাতা, পাঞ্জাব সহ দেশের অনেক রাজ্যেই ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ। বিলটি চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা দায়ের করা হলে ওয়াকফ বিল গিয়ে ঠেকে সুপ্রিম কোর্টে।
সোমবার ওয়াকফ বিল নিয়ে অবশেষে রায় ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। বিলটি খারিজ স্থগিত করা হলেও পরিবর্তন আনা হয়েছে এর কয়েকটি ধারায়। ওয়াকফ সংশোধনী বিল অনুযায়ী কোনো সম্পত্তি বা জমি ওয়াকফ কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল জেলা প্রশাসকের কাছে। তবে সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী জেলা প্রশাসকের এই ক্ষমতা খর্ব করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী এখন থেকে ভারতের ওয়াকফ কাউন্সিলের সর্বোচ্চ 4 ও ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ 3 জন অমুসলিম সদস্য থাকতে পারবে, তবে মুখ্য পরিচালক মুসলিম হওয়া বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বহু মুসলিম নেতা, তবে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতে ওয়াকফের অধীনে 8,70,000 সম্পত্তি রয়েছে। ওয়াকফ বোর্ডগুলো নিয়ন্ত্রণে রয়েছে 9,40,000 একর জমি, যার আনুমানিক মূল্য 1,20,000 কোটি রুপি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। শেষ করছি এখন সন্ধ্যা। শিরোনামগুলো আরেকবার। আসন পুনর্বিন্যাসের দাবিতে রণক্ষেত্র ফরিদপুর। ভাঙা থানা উপজেলা কমপ্লেক্সে ভাঙচুর, আগুন। বাগেরহাটে হরতাল। পিয়ার সনদ সহ বিভিন্ন দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনের যুগপথ কর্মসূচি। ঢাকায় সমাবেশ 18 সেপ্টেম্বর। দাবি আদায় না হলে রাজপথে থাকার হুঁশিয়ারি। অর্জিত শক্তির সাথে আতাত ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। ম্যান্ডেট ছাড়া কর্মসূচি দিলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র, বিএনপি নেতাদের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়তে প্রস্তুত বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার প্রত্যয়। এবং একই পদে 24 লাখ টাকা বেতনের ফারাক। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় প্রকৌশলীদের সুবিধা দেওয়ার অভিযোগ, অনুসন্ধানে দুদক। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/c/ekhon tv, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।